আমেরিকার কঠিন নিষেধাজ্ঞা আর শত চাপের মধ্যেও ভালোভাবেই টেকে আছে ইরানের অর্থনীতি। কোথায় লুকানো দেশটির বিপুল সম্পদ? ভারতের বিপক্ষে পাকিস্তানের সফলতার পর চীনের যুদ্ধবিমান কিনছে ইরান। সামরিক ক্ষেত্রে কি আরো শক্তিশালী হবে খামেনি সরকার? 13টি বুর্জ খলিফা বা আস্ত একটি মাউন্ট এভারেস্ট রাখা যাবে একটি মাত্র খাদে। কি আছে সমুদ্রের এই গভীর খাদে? কোথায় আছে এটি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে তারা যেমন চমক দেখিয়েছে, তেমনি দেখিয়েছে আর্থিক স্থিতিশীলতা, যা অবাক করেছে গোটা বিশ্বকে। প্রশ্ন উঠেছে, এত চাপের মধ্যেও কিভাবে চলছে ইরানের যুদ্ধ অর্থনীতি, আর কেনই বা ব্যর্থ হচ্ছে আমেরিকা ও ইসরায়েলের বহু শত কোটি ডলারের প্রতিরক্ষা কৌশল? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বের অন্যতম কঠোর অর্থনৈতিক অবরোধের শিকার হয়েও বছরের পর বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের মুসলিম পরাশক্তি ইরান। সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের পাল্টা জবাবের তীব্রতায় চমকে গেছে গোটা বিশ্ব। শত্রুদের চাপানো নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্রের মাঝে কিভাবে সামরিক সক্ষমতা বজায় রাখছে দেশটি, নিরাপত্তা বিশ্লেষকদের জন্য সেটা এখন চরম এক ধাঁধা। পশ্চিমাদের বিশ্বাস ছিল অচিরেই ভেঙে পড়বে ইরান, মেনে নেবে তাদের আধিপত্য, কিন্তু বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। প্রশ্ন উঠেছে, খামেনির এত সাহসের উৎস কোথায়? যুদ্ধ ও দীর্ঘ নিষেধাজ্ঞার মধ্যেও এখনও কিভাবে টিকে আছে ইরানের অর্থনীতি? ইরানের প্রতিরোধের ভিত্তি মূলত দেশটির বিপুল প্রাকৃতিক সম্পদ ও বিকল্প অর্থনীতি। গ্যাস ও তেলের বিশ্ব মজুদের শীর্ষে থাকা দেশ ইরানের হাতে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। এই কৌশলগত অবস্থান শুধু অর্থনীতিতে নয়, সামরিক ক্ষেত্রেও এনে দিয়েছে চমৎকার সুবিধা। দেশটির অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হল বহুমুখী রপ্তানি কাঠামো। জ্বালানি পণ্য ছাড়াও আন্তর্জাতিক বাজারে ইরান বিক্রি করে নানা রকম কৃষিপণ্য, সিমেন্ট, রাসায়নিক, কাপড়, অস্ত্র, এমনকি আতর ও জাফরান সহ আরও অনেক সামগ্রী। পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ব্ল্যাক ও গ্রে মার্কেট, ছায়া বাণিজ্য, সীমান্ত বিনিময় কিংবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিশ্ববাজারে পৌঁছায় এসব পণ্য। আন্তর্জাতিক বাজারে ইরানি পণ্যের সরবরাহ ঠিক রাখতে সহযোগিতা করে থাকে চীন, রাশিয়া, তুরস্ক, আফগানিস্তান, এমনকি সিরিয়ার মতো আঞ্চলিক মিত্ররা। কখনো সরাসরি, আবার কখনো বিকল্প চ্যানেলে চালু থাকে ইরানের রফতানি। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে রয়েছে ইরান। মাঝে সামান্য শিথিলতা এলেও ট্রাম্প প্রশাসনের আমলে আবারও শুরু হয় কঠোর অবরোধ। এরপরেও মার্কিন তথ্য মতে 2021 সালেও বিশ্বে গ্যাস মজুদের দিক থেকে দ্বিতীয় এবং তেলে তৃতীয় বৃহত্তম ছিল ইরানের অবস্থান। নিজেদের প্রযুক্তিগত উৎপাদন এবং সামরিক গবেষণায় বহুদিন ধরেই বিনিয়োগ করেছে ইরান। 2023 সালে দেশটি সমরাস্ত্র খাতে ব্যয় করেছে $10 বিলিয়ন। ইরানি বিশ্লেষকদের দেয়া তথ্য বলছে, চোরাপথে অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহ, রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার প্রযুক্তি সহযোগিতা এবং স্থানীয় উদ্ভাবনের কারণে ইরান নিজেই এখন তৈরি করতে পারে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। পরিমাণের দিক থেকে পশ্চিমাদের চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র উৎপাদনের কৌশল নিয়েছে তেহরান। এর পাশাপাশি গবেষণা, প্রতিরক্ষা ও ন্যানো টেকনোলজির মতো উচ্চ প্রযুক্তি খাতে দেশীয় বিজ্ঞানীদের যুক্ত করায় আরও জোরদার হয়েছে ইরানের সক্ষমতা। ইরানের শক্তি বৃদ্ধির যাত্রা মোটেও সহজ হয়নি। এর জন্য দেশটিকে দিতে হচ্ছে কঠিন মূল্য। ইতিমধ্যেই 50% ছাড়িয়েছে মূল্যস্ফীতি। বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে জর্জরিত দেশের জনগণ। সরকার স্বীকার করেছে অন্তত 1/4 মানুষ বাস করছে দারিদ্র্যসীমার নিচে। বেকারত্ব ও বিনিয়োগের সংকট, কৃষিতে উৎপাদন হ্রাস, সবকিছু মিলিয়ে চরম অর্থনৈতিক চাপের মধ্যে নিজস্ব যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞার সাথে সাথে নাগরিকদের উপর কঠোর নিয়ন্ত্রণ ও সরকারি দমন নীতি বাড়িয়েছে সংকটের মাত্রা। শত বাধার পরেও টিকে থাকার লড়াইয়ে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে ইরান হয়ে উঠেছে প্রতিরোধের দারুণ এক দৃষ্টান্ত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শুধু অর্থনীতি নয়, সামরিক ক্ষেত্রেও আরও শক্তিশালী হতে এবার চীনের ব্যাপক আলোচিত J-10C যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ইরান। চীনের এই যুদ্ধবিমান দিয়ে ভারতের বিপক্ষে সাম্প্রতিক সংঘাতের সময় দিল্লির অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করেছিল পাকিস্তান, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। প্রাথমিকভাবে ইরান 36টি J-10C কেনার পরিকল্পনা করছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্ট।
সদ্য সমাপ্ত 12 দিনের যুদ্ধে ইরানে লাগাতার বিমান হামলা চালায় ইসরায়েল। পুরনো বিমান বহর দিয়ে শত্রু বিমানগুলোকে সেভাবে মোকাবেলা করে উঠতে পারেনি ইরান। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে এবারে চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমানের বহর কেনার ব্যাপারে আলোচনা চালাচ্ছে দেশটি। মস্কো টাইমস, টাইমস অব ইন্ডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইরানের গণমাধ্যম খোরাসান নিউজের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে সুখোই Su-35 যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় এবারে চীনের কাছ থেকে J-10C যুদ্ধ বিমানের বহর কিনতে চাইছে ইরান। সুখোইয়ের চেয়ে সাশ্রয়ী এই যুদ্ধ বিমান। এছাড়া এটিতে অভিযান পরিচালনার জটিলতাও কম, যদিও সুখোইয়ের কার্যক্ষমতা J-10Cর চেয়ে বেশি। মূলত সোভিয়েত আমলের এবং 1979 সালের ইসলামী বিপ্লব পূর্ব সময়ে কেনা মার্কিন যুদ্ধ বিমানের ওপর নির্ভরশীল ইরানের বিমান বাহিনী, কিন্তু এগুলো পুরনো হয়ে যাওয়ায় রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে যন্ত্রাংশের অভাবেও ভুগছে ইরান। এসব সমস্যা কাটিয়ে উঠতেই চীনের প্রতি ঝুঁকছে তারা। চীনের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির J-10C কেনা আর্থিক দিক ছাড়াও বিভিন্ন কারণে ইরানের জন্য লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। এতে আছে উন্নত প্রযুক্তির রাডার, PL-15 মিসাইল সহ বিভিন্ন মিসাইল দিয়ে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধ বিমান। এর নকশা এমনভাবে করা হয়েছে যাতে এটি আকাশে ও ভূমিতে হামলা চালাতে পারে। একই সাথে শত্রুপক্ষের হামলা মোকাবেলা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুর স্থাপনায় হামলা চালাতেও দক্ষ J-10C। কিছুদিন আগে ভারতের সাথে সংঘাতের সময় এই যুদ্ধ বিমান দিয়েই অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করে পাকিস্তান। এরপর থেকেই সারা বিশ্বে আলোচনায় উঠে এসেছে এটি। প্রাথমিকভাবে ইরান 36টি J-10C কেনার পরিকল্পনা করছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। বিমান বাহিনীতে 150 যুদ্ধ বিমান যুক্ত করার লক্ষ্যমাত্রা ইরানের। তবে বিমান বাহিনীতে চীনের যুদ্ধ বিমান যুক্ত করলে কিছুটা ভোগান্তিও পোহাতে হবে ইরানকে। চীনা যুদ্ধ বিমান চালনায় তাদের অভিজ্ঞতার ঘাটতি ছাড়াও অবকাঠামোগত সমস্যায় ভুগতে হবে। সেক্ষেত্রে নতুন অবকাঠামো তৈরি করে নিতে হবে ইরানকে। এছাড়া সামরিক রপ্তানির ক্ষেত্রে প্রায়শই সফটওয়্যার বিষয়ক বিধিনিষেধ দেয় চীন। এতে করে স্বাধীনভাবে যুদ্ধ বিমানগুলো রক্ষণাবেক্ষণ বা সংস্কার করা কঠিন হবে ইরানের জন্য। তবে যাই হোক, চীনের এই যুদ্ধ বিমান নিজেদের বহরে যুক্ত করতে পারলে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে ইরানের বিমান বাহিনী। এটি ইসরায়েল সহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের জন্য উদ্বেগের। এ যাবৎ যুক্তরাষ্ট্রের বানানো F-35, F-15 যুদ্ধ বিমান দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আধিপত্য দেখিয়ে আসছে ইসরায়েল। ইরান J-10C কিনলে তাতে ভাটা পড়বে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, ব্যর্থতা ঢাকতে হামলার ব্যাপারে বাড়িয়ে বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে ইরানের ওপর নতুন করে হামলার চিন্তা যুক্তরাষ্ট্রকে বাতিল করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। সহযোগিতা ও শান্তিপূর্ণ আচরণের শর্তে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। ইরানের হামলাকেও শক্তিশালী বলে স্বীকার করে নিয়েছেন তিনি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি লিখেন, তার দেশের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারেনি। আর এই ব্যর্থতা ঢাকতেই চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বর। এর আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলাকে সফল বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। এর জবাবেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেন, ট্রাম্প হামলার বিষয়টিকে অতিরঞ্জিত করে ফেলছেন। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানসি বলছেন, কূটনৈতিক আলোচনা আবারও শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থকারীদের মাধ্যমে জানিয়েছে তারা আলোচনায় ফিরতে চায়, তবে নতুন করে আর কোনো হামলা চালাবে না এমন আশ্বাস মেলেনি। মাজিদ বলেন, ইউরেনিয়াম কি মাত্রায় থাকবে সেটি নিয়ে আলোচনা হতে পারে, তবে কর্মসূচি বাতিল করতে হবে, না করলে হামলা হবে, এগুলো গ্রহণযোগ্য না। ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে এবং শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ওয়াশিংটন। তবে ইরানের কার্যকলাপ যেন কারো জন্য ক্ষতির কারণ না হয়
সেটিও নিশ্চিত করতে হবে। নিষেধাজ্ঞার ফলে আমাদের অনেক অর্থ ব্যয় হচ্ছে। আমি ইরানের মতো দেশগুলোর জন্য নিষেধাজ্ঞা বাতিল করব যদি তারা যথাযথ আচরণ করে। তারা ইচ্ছে মতো তেল বিক্রি করতে পারবে এবং যা করতে চায় তাই করতে পারবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে আরব নেতাদের লজ্জাজনক ব্যর্থতার সুযোগে আশার আলোকবর্তিকা হয়ে চমক দেখানোর চেষ্টায় নেমেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের আগাম ঘোষণায় তোলপাড় ফেলে দিয়েছেন। ইসরায়েল অবস্থান স্পষ্ট না করলেও মিশরে শুরু হয়ে গেছে নানান শর্তে মধ্যস্থতার দর কষাকষি। পাশাপাশি সমানতালে চলছে ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলি বাহিনীর বর্বর অভিযান। শান্তি স্থাপনের মধ্যস্থতা আর গণহত্যার সম্পূর্ণ বিপরীত কর্মকাণ্ডে শেষমেশ টিকবে কি ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি, আর থামবে কি যুদ্ধবাজ মানিকজোড় যুক্তরাজ্যের মদদে ইসরায়েলি বাহিনীর গণহত্যা? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। প্রতিদিন স্বজনহারা সন্তান, অভিভাবক আর জীবনসঙ্গীর এই কান্না, হাহাকার, মাতম বিশ্ব মিডিয়ার কল্যাণে গাজার গণ্ডিতে আটকে নেই। রক্তপিপাসু ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের বিভৎস দৃশ্যে মানবিক হৃদয়ে রক্তক্ষরণ আর কষ্টের নোনা জলে দুনয়ন সিক্ত হলেও প্রতাপশালী আরব নেতাদের অন্তর নাড়াতে পারেনি হয়তো। 2023 সালের অক্টোবর থেকে চলমান গণহত্যা দেখে আরব নেতাদের আফসোস, আক্ষেপ, হুঁশিয়ারি শুধু বিবৃতিতেই সীমাবদ্ধ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই প্রত্যাশিত যুদ্ধবিরতির আশা দেখালেও বরাবরের মতো ইসরায়েলের অপতৎপরতা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে। আবার কি ধোঁকার ফাঁদে গাজাবাসী? ছলনার আশ্রয়ে ফিলিস্তিনিদের জাতিগত নিধনের চক্রান্ত কি আরও বেগবান করার বার্তা দিচ্ছে ইসরায়েল? সপ্তাহ জুড়ে একাধিক আয়োজন আর সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 2 থেকে 1 সপ্তাহের ভেতরে গাজায় কার্যকর হবে যুদ্ধবিরতি। এতে তোড়জোড় শুরু হয়েছে কূটনীতির বৈশ্বিক পরিমণ্ডলে। নড়ে চড়ে বসেছেন দীর্ঘদিন এ বিষয়ে কাজ করা মধ্যস্থতাকারীরা। অন্তত 60 দিন মেয়াদী যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ শুরু করেছে মিশর, আরব আমিরাত। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, মূলত ইসরায়েলি জিম্মিদের মুক্তি আর গাজায় মানবিক সামগ্রী ঢোকানোর শর্তে যুদ্ধবিরতি বাস্তবায়নে সকল পক্ষকে রাজি করানোর কাজ চলছে। এ বিষয়ে হামাসের সাথে আলোচনার খবর দিয়েছে তুরস্ক। জানানো হয়েছে, হামাসের রাজনৈতিক শাখার প্রধান মোহাম্মদ দারুইশের সাথে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। গণমাধ্যম আরব 21-এ দেয়া সাক্ষাৎকারে হামাস মুখপাত্র জানিয়েছেন, কায়রোতে মধ্যস্থতাকারী প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির আশাবাদকে ইসরায়েলিরা অযাচিত হস্তক্ষেপ মনে করলেও এ বিষয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী, উপদেষ্টা আর সামরিক কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের নিরাপত্তা কমিটির ধারাবাহিক বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক বার্তা পাওয়া না গেলেও আলোচনা হয়েছে সামরিক অভিযানের সম্ভাব্য বিস্তৃতি নিয়ে। সেনাপ্রধান দাবি করেছেন, গাজার 75% ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সেনারা। আর নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে সাফল্যে ইসরায়েলের জন্য সুযোগের অনেক দরজা খুলে গেছে। যুদ্ধবিরতির প্রত্যাশায় থমকে থাকা কূটনৈতিক মধ্যস্থতার চাকা আবার সচল হলেও আশার দিগন্তে অনিশ্চয়তার কালো মেঘের আনাগোনা বেড়েছে। উত্তর গাজা এবং জাবালিয়া থেকে শেখ রাদওয়ান পর্যন্ত এলাকা অবিলম্বে খালি করার নোটিশ জারি করেছে ইসরায়েলি বাহিনী। ভাগ্যক্রমে এখনো বেঁচে থাকা সন্তান আর স্বজনদের নিয়ে আবার ছুটছেন গাজাবাসী। একে তো নেই নিরাপদ আশ্রয়, নেই একবেলা খাওয়া, এমনকি তৃষ্ণা মেটানোর বিশুদ্ধ পানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, এই করুণ পরিণতির একমাত্র সমাধান হতে পারে যুদ্ধবিরতি। মানুষ মরছে, তারা অনাহারে আছে, তারা অসুস্থ আছে, তাদের খাবার দরকার, বিশুদ্ধ পানি দরকার। আমাদের কাজ চিকিৎসা সামগ্রী সরবরাহ করা। গত 2 মার্চের পর আমরা চলতি সপ্তাহে প্রথমবার 2 ধাপে 13 ট্রাক খাদ্য ও পানি সরবরাহ করেছি। নিত্য প্রয়োজনীয় আরও অনেক কিছুই প্রয়োজন গাজাবাসীর জন্য, যা কেবল যুদ্ধবিরতি হলেই পাঠানো সম্ভব। স্পষ্টভাবে বলতে চাচ্ছি, বর্তমান পরিস্থিতিতে গাজাবাসীর জন্য যুদ্ধবিরতি আর শান্তি স্থাপনের চেয়ে বড় কোনো ওষুধ নাই। এলাকা খালি করার নোটিশ জারি করলেও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সরে যাবার সুযোগ না দিয়ে বিমান হামলা, ট্যাঙ্কের গোলা আর গুলিবর্ষণে হত্যার পাশবিক উন্মাদনায় বিরতি দেয়নি ইসরায়েলি বাহিনী। মুহুর্মুহু বিমান হামলায় ধসিয়ে দেয়া হচ্ছে গাজা সিটি আর জাবালিয়ার
অবশিষ্ট কাঠামো। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সমুদ্রের গভীরে রয়েছে এমন এক খাদ যেখানে রাখা যাবে 13টি বুর্জ খলিফা বা আস্ত একটি মাউন্ট এভারেস্ট। মারিয়ানা ট্রেঞ্চ নামে পরিচিত এই জায়গাটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র খাদ। এই অঞ্চলটি এতটাই রহস্যময় যে এখানকার প্রাণীরাও অস্বাভাবিকভাবে বিবর্তিত হয়েছে। কি আছে সমুদ্রের এই গভীর খাদে, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাদ, যেখানে নামানো যাবে আস্ত একটি মাউন্ট এভারেস্ট অথবা 13টি বুর্জ খলিফা। প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছাকাছি অবস্থিত এই খাদ। এই অঞ্চলটি ফিলিপাইন দ্বীপপুঞ্জের পূর্ব দিকে পড়েছে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সমুদ্রের তলদেশ কেমন তা জানার চেষ্টা করছেন, আর এই চেষ্টার ফলেই তারা আবিষ্কার করেন পৃথিবীর আর কোনো সমুদ্রের খাদ এত গভীর নয়। ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বা নোয়া ওশান এক্সপ্লোরার জানায় মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর স্থানটির নাম চ্যালেঞ্জার দ্বীপ। এর গভীরতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 10,935 মিটার বা প্রায় 35,876 ফুট। সহজভাবে তুলনা করলে বলা যায় প্রায় 13টি বুর্জ খলিফা টাওয়ার পরপর বসালে তবেই এই গভীরতার সমান হবে। এমনকি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট যদি এই খাদে বসিয়ে দেওয়া হয়, তার শীর্ষবিন্দুও সাগরের পৃষ্ঠ থেকে প্রায় 2 কিলোমিটার নিচে থাকবে। এ থেকে সহজেই বোঝা যায় মারিয়ানা ট্রেঞ্চ কতটা বিস্ময়কর। কিন্তু বিজ্ঞানীরা কিভাবে এই গভীরতা নির্ভুলভাবে মাপলেন? আধুনিক যুগে সোনার ম্যাপিং নামে এক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের গভীরতা মাপা হয়। এই পদ্ধতিটাও খুব সহজ। একটি গবেষণা জাহাজ সমুদ্রের উপর ভেসে থাকে, যেখান থেকে নিচের দিকে খুব শক্তিশালী শব্দ তরঙ্গ পাঠানো হয়। এই তরঙ্গ সাগরের তলায় গিয়ে ধাক্কা খেয়ে আবার ফিরে আসে। বিজ্ঞানীরা এই প্রতিধ্বনি ফিরে আসতে কত সেকেন্ড সময় নিচ্ছে তা হিসাব করে বের করেন সমুদ্রের তল কতটা দূরে। অর্থাৎ যদি প্রতিধ্বনি আসতে সময় বেশি নেয় তাহলে বুঝতে হবে জায়গাটি গভীর। এভাবে মারিয়ানা ট্রেঞ্চের এই বিশাল গভীরতা জানা গেছে। ন্যাশনাল জিওগ্রাফির তথ্য মতে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে এমন অদ্ভুত প্রাণী বাস করে যাদের আমরা দৈনন্দিন জীবনে কল্পনাও করতে পারি না। এখানে সূর্যের আলো প্রায় পৌঁছায় না, তাই প্রাণীরা অন্ধকারে টিকে থাকার জন্য তাদের শরীরকে বিশেষভাবে মানিয়ে নিয়েছে। কিছু মাছের শরীর থেকে আলো বের হয়, যাকে বলে বায়োলুমিনেসেন্স। উদাহরণ হিসেবে বলা যায় স্নেল ফিশ, যেটি পৃথিবীর সবচেয়ে গভীরে বসবাসকারী মাছ হিসেবে পরিচিত। এছাড়াও আছে জায়ান্ট অ্যাম্ফিপড, যা দেখতে অনেকটা বিশাল আকৃতির চিংড়ির মতো। ইতিহাসে বেশ কয়েকজন মানুষ সমুদ্রের এই গভীরতম খাদ চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছাতে পেরেছেন। প্রথমবার 1960 সালে ডন ওয়ালশ এবং জ্যাক পিকার্ড নামে দুইজন অভিযাত্রী একটি বিশেষ সাবমেরিন ট্রাইএস্টে ব্যবহার করে প্রায় 5 ঘন্টা ডুবে এই গভীরে যান। পরে 2012 সালে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন একাই একটি ছোট্ট সাবমেরিনে করে এই খাদে নেমেছিলেন। তিনি প্রায় 3 ঘন্টার নিচে ছিলেন এবং ভিডিও সহ অনেক তথ্য সংগ্রহ করেছিলেন। মারিয়ানা ট্রেঞ্চের মতো জায়গা পৃথিবীতে আর নেই। এখানে জীবনযাপন, ভূতত্ত্ব এবং সমুদ্রের রহস্যের অজস্র গল্প লুকিয়ে আছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন ভবিষ্যতে নতুন প্রযুক্তি এবং আরও উন্নত সাবমেরিন ব্যবহার করে আমরা সাগরের এই রহস্যময় জগৎকে আরও ভালোভাবে জানতে পারব। মারিয়ানা ট্রেঞ্চের গবেষণা আমাদের শেখায় পৃথিবীর বৃহত্তম সৌন্দর্য আর অজানা জিনিসগুলো অনেক সময় চোখের আড়ালেই থাকে। এই বিশাল খাদ আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনও পুরোপুরি জানি না পৃথিবীকে, এবং জানার এই প্রচেষ্টা হয়তো চলতেই থাকবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।